ছাত্রছাত্রীরা, আমরা আগের ক্লাসে একালের কবিতা সঞ্চয়নের যে ক্লাসটা করিয়েছিলাম তাতে ধরবার চেষ্টা করেছিলাম একালের কবিতা সঞ্চয়নের যে আধুনিক কবিতা তার সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে তৎকালীন সময়ের প্রেক্ষাপট এবং সময়ের ভাষাচিহ্ন এবং সমাজে ঘটে চলা অর্থনৈতিক রাজনৈতিক বিপর্যয় কিভাবে কবিতার ওপর প্রভাব বিস্তার করেছিল তার একটা ছোটোখাটো প্রেক্ষাপট আমরা বলার চেষ্টা করেছিলাম, যেটা আধুনিক কবিতা রচনার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা নিয়েছিল। তো আমাদের এই পাঠ্যাংশের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সমর সেনের কবিতা রয়েছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা রয়েছে। এই যে এনারা যেই টাইমে লেখাটা শুরু করছেন সেই সময়টা হচ্ছে 40-এর দশক। আমরা আগে বলার চেষ্টা করেছিলাম আগের ক্লাসে যে এই যে কবিতাগুলো আধুনিক কবিতার যে প্রেক্ষাপটটা, যে সময়কালটা, সেটা পাশ্চাত্যে ঘটেছিল সেখানকার শিল্প, সেখানকার সামাজিক অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। আমাদের এখানে রবীন্দ্রনাথকে সামনে রেখে আধুনিক কবিতার একটা অন্য ধারা সৃষ্টি হয়েছিল। সেই ধারার অন্যতম লক্ষ্যই ছিল নিজেদের মতো করে সময়টাকে তুলে ধরা এবং সেই সময়ের মধ্যে এমন কিছু ভাষাগত বৈচিত্র্য, এমন কিছু চিন্তাভাবনাগত রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরা যার মাধ্যমে একটা দীর্ঘ লালিত চিন্তাভাবনার উপর বর্তমানের একটা অন্যতম প্রেক্ষাপটকে তুলে ধরা। এখানে স্বাভাবিকভাবেই ভাষাগত বৈষম্য তো লক্ষ্য করা যাবেই, তার সঙ্গে এমন কিছু কিছু ভাষা বৈচিত্র্য লক্ষ্য করা যাবে, চিত্রপটের এমন এমন কিছু প্রয়োগিক কৌশল লক্ষ্য করা যাবে যেটা পূর্বে কখনো লক্ষ্য করা যায়নি আমাদের বাংলা কাব্য কবিতায়। ফলত এখানে প্রয়োগের দিক থেকে ভাষার একটা নতুনত্ব এখানে উঠে আসে। সেই ভাষা কখনো স্বাভাবিকভাবে আসে এবং অধিকাংশ সময় লক্ষ্য করা যায় সেগুলো অনেকটা মানে স্বেচ্ছায় করা, যাতে করে তার মধ্যে দুরূহতা আসবে, তার মধ্যে কিছু অপ্রচলিত শব্দ আসবে। এই সকল প্রয়োগের ফলে কবিতার একটা নির্দিষ্ট মাত্রা, একটা অন্য মাত্রাকে ছুঁতে পারে, এই মানসিকতাকে নিয়ে এই কবিতাগুলো রচিত হয়েছিল। রবীন্দ্রনাথের কোনো কবিতার মধ্যেই আমরা সেরকম অপ্রচলিত শব্দ বা দুরূহ শব্দের প্রয়োগ লক্ষ্য করি না। তিনি অধিকাংশ শব্দই প্রয়োগ করেছিলেন আমাদের খুব চেনা জানা পরিবেশ, যদিও তার ভাবনাগত গভীরতা এবং চিন্তা ভাবনাগত যেই স্তর, সেই স্তরটা সাধারণ পাঠকের ক্ষেত্রে অনেক সময় ছোঁয়া সম্ভব নয়। কিন্তু তার প্রয়োগ যে ভাষাগত যে প্রয়োগিক কৌশল, সেটাও ছিল কিন্তু একেবারে সাধারণ পাঠকের আয়ত্তভুক্ত। কিন্তু পরবর্তীকাল অর্থাৎ 30-এর দশকের কবিরা কিন্তু সেটা করেননি। 30-এর দশকের কবিরা স্বেচ্ছাকৃতভাবে এমন কিছু শব্দ প্রয়োগ করেছেন যার ফলে কবিতার মধ্যে দুরূহতা এসেছে, কবিতার মধ্যে স্তরভেদে সমসাময়িক অবস্থা, সমসাময়িক রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে। কিন্তু এই দুরূহতা আবিধানিক অর্থকে কেন্দ্র করে উঠে আসার ফলে অনেকটাই সাধারণ পাঠকের কাছে দুরূহ হয়ে পড়ে। পরবর্তীকালে এই দুরূহতা, এই সমসাময়িক প্রেক্ষাপটকে তুলে ধরা, এই একটা ভিন্ন রাস্তা তৈরি করা, এই সব কিছুকে সামনে রেখে 40-এর দশকের কবিরা কিন্তু নতুন মাত্রা নিয়ে এসেছে, যার সঙ্গে বিশেষভাবে ভূমিকা হিসেবে কাজ করেছে সেই সময়ের ঐতিহাসিক ঘটনা। কী কী ঘটেছিল সেই সময়ের ঐতিহাসিক ঘটনা, বিশেষ করে 40-এর দশকের শুরুটা হয়েছে প্রায় 1937-38 সময়কাল ধরে, যার কিছুক্ষণ পরেই আমরা লক্ষ্য করব 1939 নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 42-এ ভারত ছাড়ো আন্দোলন, তার সঙ্গে 43-এর মন্বন্তর, বন্যা, খরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব 45 পর্যন্ত, 46-এর দাঙ্গা, 47-এর দেশ বিভাগ, 48-এ আবার দাঙ্গা, ধর্মীয় হানাহানি। এই এত কিছু প্রেক্ষাপট নিয়ে 40-এর দশক এমন একটি রক্তক্ষয়ী ইতিহাস রচনা করে গেছে যা আমাদের মানে সাহিত্যের দিক থেকে বা যে কোনো ঐতিহাসিক দিক থেকে আমাদের সামনাসামনি মানে 20-এর দশকে এতটা ঐতিহাসিক টালমাটাল, এতটা বিশৃঙ্খল পরিবেশ আর কখনো লক্ষ্য করা গেছে বলে মনে হয় না। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যখন ফ্যাসিবাদী বিরোধী মানসিকতা শুরু হলো, অর্থাৎ হিটলারকে সামনে রেখে যখন আমাদের এখানে ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘ তৈরি হলো, তখন একটা চিন্তা তখনকার লেখক শিল্পী সংঘের মধ্যে কাজ করেছিল যে যতটা জাতীয়তাবাদী আন্দোলন আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করছে,
তার সঙ্গে সঙ্গে সমমাত্রায় প্রভাব বিস্তার করতে শুরু করেছে সাম্যবাদী চেতনা। সাম্যবাদী চেতনা সাধারণত মার্ক্সীয় চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়েছে। এই মার্ক্সীয় চেতনার উদ্ভব ঘটেছে আবার রুশ বিপ্লব, আমি যেটা বলেছিলাম। স্বাভাবিকভাবেই এই সাম্যবাদী চেতনা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে সেই সময়ে জাতীয়তাবাদী আন্দোলন এবং একদিকে শিল্পী লেখক শিল্পী সঙ্গে আন্দোলন দুটো ভিন্ন মাত্রা যোগ করেছিল। কীরকম না, একদিকে জাতীয়তাবাদী আন্দোলন ইংরেজকে ভারত ছাড়ো ইংরেজকে ভারত ছাড়ো হতে যেটা বাধ্য করছে, অপরদিকে এই সাম্যবাদী দল একটা প্রশ্ন তুলেছিল বা সাম্যবাদী চিন্তাভাবনায় দীক্ষিত হয়ে এই সময়ের শিল্পীরা বা এই সময়ের লেখকেরা একটা প্রশ্ন তুলতে শুরু করেছিল, আমরা কোন স্বাধীনতার দিকে এগোচ্ছি? যেই সাম্রাজ্যবাদী চেতনা, অর্থাৎ ইংরেজের যে সাম্রাজ্যবাদী মানসিকতা আমাদের উপর এতদিন জাঁকিয়ে বসেছিল, ইংরেজরা চলে যাওয়ার পরে এদেশীয় সাম্রাজ্যবাদীর মতো মানসিকতা, অর্থাৎ এদেশীয় পুঁজিবাদী মানসিকতারা যে আমাদের উপর প্রভাব বিস্তার করে থাকবে না ইংরেজদের মতো, তার কি নিশ্চয়তা রয়েছে? ফলে সেই সময়ে কিছু লেখক শিল্পী সংঘ এই প্রশ্নটা তুলেই জাতীয়তাবাদী আন্দোলনের ঠিক বিরোধিতা করেছিল। কারণ এই জাতীয়তাবাদী বিরোধী আন্দোলন সেই সমাজ সৃষ্টি করতে চায় যেই সমাজে সবার সমান অধিকার থাকবে। মার্ক্সীয় চেতনায় দীক্ষিত হয়ে সবার সমান অধিকার, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে আমাদের চারিদিকে যে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, আগে সেই বৈষম্যতা মেটাক, তারপরে আমরা স্বাধীনতা আন্দোলনের দিকে ঝুঁকবো। ফলে স্বাভাবিকভাবেই সেই সময় একটা টালমাটাল পরিবেশ তৈরি হয়েছিল ঐতিহাসিক দিক থেকে এবং ভীষণ রকমভাবে প্রভাব বিস্তার করেছিল আমাদের জনজাতিকে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এই সময়ে যে সকল শিল্পীরা, বিশেষত কবিরা লেখনী ধারণ করেছিল, তারা প্রথম পর্যায়ে অর্থাৎ রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ের লেখক শিল্পীদের মতো প্রেম বিরহ পর্যায়ের লেখন তারা লিখতে শুরু করেছিল একটা স্বাভাবিক পরিবেশকে সামনে রেখে। কিন্তু যত সময় গড়াতে থাকে, তারা সমসাময়িক রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং এই একটা বিশৃঙ্খল গোটা আন্তর্জাতিক স্তরে, গোটা বিশ্বব্যাপী যে একটা ফ্যাসিস্ট আন্দোলন শুরু হয়েছে, মানে অন্য দেশকে আক্রমণ করব না, এই নীতিকে লঙ্ঘন করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, রাশিয়াকে আক্রমণ করলো হিটলার, সেই সময় থেকেই শুরু হলো একটা মানুষের সেই অনিশ্চিত বাস্তব জীবন, যেখানে যে কোনো মুহূর্তে, আগের ক্লাসে বলার চেষ্টা করি, যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের বর্তমান অবস্থাটা। ফলে 40-এর দশকের লেখক শিল্পী সংঘ প্রথম দিকে এই সকল ভালোবাসা, বিরহ, প্রকৃতি এইসব নিয়ে লেখনী ধারণ করলেও 40-এর দশকের মাঝামাঝি সময়ে এসে তাদের লেখনের মধ্যে সেই সময়ের বর্তমান প্রেক্ষাপটটা উঠে আসতে শুরু করে। এখানে আর একটা কথা বলবার, যে 30-এর দশকের কবিরা যে স্বেচ্ছায় আবিধানিক অর্থ অপ্রচলিত দুরূহ শব্দ প্রয়োগ করে কাব্য কবিতার যে একটা বর্ম তৈরি করেছিল, 40-এর দশকের কবিদের ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। 40-এর দশকের কবিদের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন, এই সময় বিশৃঙ্খল পরিবেশকে সামনে রেখে তাদের লেখনীও হলো খুব স্বাভাবিক এবং সেই সময় প্রতিবাদ, সাম্যবাদীমূলক মানসিকতা নিয়ে লেখা শুরু হলো কবিতা। ফলে এই সময়ের কবিতাগুলো ততটা আমরা দুরূহতার পর্যায়ে ফেলতে পারি না। আমাদের সমশ্রেণীর নষ্টনীর কবিতাটা পড়তে হবে। সমশ্রেণীর নষ্টনীর কবিতা পড়ার আগে আমি কয়েকজন কবির নাম বলে দিই। এই সময়ের কবিরা দুটো পর্যায়ে এসেছিলেন। 40-এর দশকের কবিরা প্রথম দিকে যারা এসেছিলেন, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, আরও অনেকে রয়েছে, সুভাষ মুখোপাধ্যায়, কিরণ শঙ্কর সেনগুপ্ত রয়েছে, মনীন্দ্র রায় রয়েছে। এরা হচ্ছে প্রথম পর্যায়ের কবিতা। পরবর্তী পর্যায়ে আমরা পেয়ে যাচ্ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, রাম বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এরকম বেশ কিছু কবি। অর্থাৎ প্রথম দিকের কবিদের, 40-এর দশকের কবি এবং পরবর্তীকাল কবিদের মধ্যে বিশেষ যে তফাৎ ছিল তা নয়, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 40-এর দশকের দ্বিতীয়ার্ধের কবিরা যারা লেখনী ধারণ করেছিলেন, তাদের কবিতার মধ্যে বিশেষ করে প্রভাব বিস্তার করেছিল একটা ছক ভাঙা পথ। দুটো পর্যায়ে ছক ভাঙা পথটা অবলম্বন করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ে কবিদের মধ্যে বিশেষভাবে ছক ভাঙা পথেই এগোনোর চেষ্টা হয়েছিল। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে সাম্যবাদী মানসিকতা, সাম্রাজ্যবাদের বিরোধিতা করা এবং মার্ক্সীয় চেতনায় দীক্ষিত হওয়া, এইগুলো আমার দিকে মাথায় রাখতে হবে। আমরা নবান্ন নাটকের কথা জানি।
বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মধ্যেও আমরা সেই সময় একটা রাজনৈতিক আবহ, সেই সময়ের দুর্ভিক্ষ পীড়িত মানুষের ছবি পাই, যেখানে আমাদের এই ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠবে যখন আমরা এই নষ্টনীর কবিতাটা পড়বো। সেই সময়ের মধ্যেও যে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে, নবান্নের মধ্যেও তো আরও সেটা স্পষ্ট হয়ে উঠেছে। কীরকম না, মন্বন্তরের ফলে, এই মন্বন্তরটা কেন হয়েছে আগে ছোটো করে বলে নিই। এই মন্বন্তরটাই সৃষ্টি হয়েছিল প্রাকৃতিক নিয়মে না, এই মন্বন্তরটার সৃষ্টি হয়েছিল মনুষ্যচিত, অর্থাৎ এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থকে চরিতার্থ করবার জন্যে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেছিল। কীরকম না, সেই বছর বন্যা হওয়ার ফলে বহু ফসল নষ্ট হয়ে গেছিল, একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ফলে গ্রামের মানুষ তাদের সারা বছরের যেই রুজি রুটি, সেই রুটিটা রাখবার, অর্থাৎ সেই খাদ্যশস্য মজুত করে রেখেছিল। সেই খাদ্যশস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই সময়ের শাসক দল সেগুলোকে ছিনিয়ে নিয়ে যায়। এই যে ছিনিয়ে নিয়ে যায়, এক্ষেত্রে এইটুকুও তারা সদয় হয়ে কাজ করেনি যে তাদের যে খাদ্যদ্রব্যগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে তার বেশ কিছুটা অংশ পরবর্তী মরশুমে খাদ্যশস্য রোপণের ক্ষেত্রে, বীজ ধান রোপণের ক্ষেত্রে কাজে লাগানো হবে। সেই বীজ ধান রোপণের বীজ ধানটুকু নিয়ে চলে যাওয়া হয়েছিল, ফলে পরবর্তী মরশুমে আর মানুষ চাষ করতে পারেনি, ফলে খাদ্যদ্রব্যের বিশাল সংকট তৈরি হয়েছিল। এবং খাদ্যদ্রব্য সব কিছুটা বেঁধে নিয়ে গিয়ে শাসক দল এক জায়গায় মজুত করেছিল, তার অনেকটা পরিমাণ অংশ যে পরবর্তীকালে পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, সেটাও আমরা ইতিহাসের পাতা দেখলে বুঝতে পারবো, এবং এটা কতটা অমানবিক সেটা আমরা অনুভব করতে পারি। এবং আরও একটা দিকে যেটা লক্ষ্য করা যায়, এই সাম্যবাদী চিন্তা চেতনার উদ্ভবের পিছনে এই আমাদের বাংলার লেখকেরা বেশি প্রভাবিত হয়েছিল। তার কারণ এই বাংলার বুকে একদল পুঁজিবাদী মানসিকতার মানুষের উদ্ভব হয়েছিল, যারা পুঁজিকে সামনে রেখে আর একটা নিরন্ন নিরাশ্রয়ী সম্প্রদায়কে নরকে ঠেলে দিয়েছিল, একেবারে জীবনের শেষ সীমায় পৌঁছে যারা তিলে তিলে মারা যেতে শুরু করেছিল। নবান্ন নাটকে এইরকম আমরা দেখতে পাবো যে শহরে এক জায়গায় ভুরিভোজ হচ্ছে, একটা সম্পন্ন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেখানে গ্রাম থেকে শহরে যাওয়া একটা মানুষ, খাদ্যের জন্য বেঁচে থাকার জন্য যাওয়া একটা মানুষ যখন সামনে যাবে তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে, এবং সে ডাস্টবিন থেকে যখন কিছু কুড়িয়ে খাবে তখন তাকে কুকুরে কামড়ে দেবে। একটা প্রেক্ষাপটের মধ্যে পরিষ্কার হয়ে যায় যে একদল মানুষ গোটা বিশ্বব্যাপী যুদ্ধের আয়োজন ঘটালো, একদল মানুষ সেই যুদ্ধের আয়োজনটাকে সামনে রেখে নিজেদের আখের গোছালো, আর একদল মানুষ, সেই মানুষ যাদের উপর নির্ভর করে এই সকল ওপরের মানুষেরা জীবন ধারণ করে, এই সকল মানুষের রুজি রুটি বলবো না, এই সকল মানুষদের জীবন ধারণের জন্যে যে খাদ্যদ্রব্য চাষ করে মাটি থেকে তুলে আনে, সেই মানুষেরা একটু একটু করে নিজেদের জায়গা হারাচ্ছে, এবং তাদের কাছে গিয়ে হাত পাচ্ছে যারা এক সময় এদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নিয়েছিল, সে স্বার্থের কারণেই হোক বা অর্থের কারণে। যাক, আমরা সমর সেনের কবিতাটা আগে একটু পড়ে নেব, পড়ে নিয়ে আমরা আলোচনার মধ্যে ঢুকবো, এবং এখানে ব্যবহৃত চিত্রকল্প, এখানে ব্যবহৃত ভাষা এবং এখানে ব্যবহৃত যে বক্তব্য, সেটাও আমরা পরিষ্কার করে নেব এই কবিতাটা পড়ার পর। সমর সেনের নষ্টনীর কবিতাটাই সমর সেনের কবিতা অংশেরই একটা অংশ। সেখানে সাফাই নামক একটা কবিতা রয়েছে, সেই কবিতারই এই 3টে স্তবক নষ্টনীর নামে পরিচিত। আমরা কবিতাটা পাঠ করে এটার বিশ্লেষণে যাব। নষ্টনীর। বুধবার ঝোড়ো হাওয়া দিনরাত্রি উচ্ছল, গ্রীষ্মে পিচগলে অকস্মাৎ বর্ষা নামে, তারপর শরৎ মহৎ নীল আকাশ অখণ্ড প্রতীক্ষায় স্তব্ধ, ধান খেতে হেমন্তের ঈষৎ বিষণ্ণ হাত, দূর গ্রামে কুয়াশা, বাংলার ঘরে ঘরে গুপ্তচরে জিজ্ঞাসা, এত সবুজ বাসা, ভিটে ভাঙার পালা কি এলো এবার? তোমার পাখি সেটাকে আমার বাগানে, সূর্য ওঠে হলুদ আলো সবুজ ধানে, কিন্তু দুর্দিন এলো, এ কি দুর্দিন এলো,
মেঘে মেঘে অন্ধকার, ঝড় বৃষ্টি বিদ্যুৎ হুঙ্কার, এ কি আকাশ! ভয়াল ভবিতব্যতায় ঘোর আকাশের শাক্ত গধূলিতে ভয়ঙ্কর মন্দিরে দিগম্বরী কালী। সভাসনে তান্ত্রিকেরা স্তব্ধ, দিনের ভাগাড়ে নামে রাত্রের শকুন। নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে, রক্তমাখা হাড় দেখি সাজানো বাগানে। কবিতাটা 3টে স্তবকে বিভক্ত। প্রথম স্তবকে আমরা কি পাচ্ছি? প্রথম স্তবকের প্রথমের দিকে পাচ্ছি বুধোয়ার ঝোড়ো হাওয়ায় দিন রাত্রি উচ্ছল। বুধোয়া বলতে এখানে বোঝানো হয়েছে, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। এই শব্দটার অর্থ নারীরা যেই ঘরে প্রসাধনিক কাজকর্ম করে অর্থাৎ সাজে, সেই ঘরটাকে বলা হচ্ছে বুধোয়া। এই বুধোয়ার ঘরে দিন রাত্রি উচ্ছল হয়ে রয়েছে। আর কি? গ্রীষ্মে পিচ গলছে, অকস্মাৎ বর্ষা নামছে, একটা প্রাকৃতিক যে টালমাটাল পরিবেশ, সেটাকে কোথাও আমাদের চেনা পরিবেশের সঙ্গে মেলানো যাচ্ছে না। অর্থাৎ গ্রীষ্মে পিচ গলছে। পিচ কখন গলে? যখন গ্রীষ্মের তাপটা, দাবদাহটা অত্যন্ত বেশি হয়। বর্ষা কখন নামে? যখন বর্ষার একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এখানে অকস্মাৎ আসছে, অর্থাৎ একটা অত্যন্ত গরম পরিবেশের পাশেই অত্যন্ত ঠান্ডা পরিবেশের মতো বর্ষা আসছে। অর্থাৎ কোথাও একটা ইমব্যালেন্স পরিবেশ তৈরি হচ্ছে। অর্থাৎ চারিদিকে, এখানে যদি বলি, আমাদের খিদেটা আমাদের পেটের ভিতরে সমস্ত সহ্য শক্তিকে গলিয়ে দিচ্ছে। যদি বলি এই অকস্মাৎ বর্ষা নামাটা, অর্থাৎ মানুষের চোখের জল হঠাৎ করেই নামছে, যে সময় নামার কথা ছিল না, তাহলে কি আমরা খুব ভুল বলবো? দেখা যাক আরেকটু এগিয়ে। তারপর শরৎ, মহৎ নীল আকাশ অখণ্ড প্রতীক্ষায় স্তব্ধ। বর্ষার পরেই শরৎকাল আসে। সেই শরৎকালের আকাশ অত্যন্ত নীল হয়, মানুষের মনটা আরও সুন্দর করে দেয়। কিন্তু সেই নীল যদি স্তব্ধতা নিয়ে আসে, নীলটা কখন স্তব্ধতা নিয়ে আসবে? সমস্ত কিছু তো নির্ভর করে আমাদের অনুভবের উপর, আমাদের চিন্তা চেতনার উপর। এই জগতের যাবতীয় চিত্রপট, যাবতীয় সৌন্দর্য, যাবতীয় দুঃখ কষ্ট সবই তো আমাদের চোখে দেখা থেকেই সৃষ্টি হচ্ছে। আমি অনুভব না করলে, তোমরা অনুভব না করলে এটাকে অনুভব করা যায় না। অর্থাৎ যে ঘরে নারীরা প্রসাধন করে, সেই প্রিয় ঘরটাও যখন উচ্ছল, হঠাৎ করে মানুষের খিদের জ্বালায় যখন অত্যন্ত সমস্ত সহ্য শক্তি নষ্ট হয়ে যায়, যখন হঠাৎ করে সেই কষ্টের কান্না ঝরঝর করে চোখ দিয়ে বেরিয়ে আসে, তখন বুঝতেই হবে এ পরিবেশ বেঁচে থাকার নয়, এ পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পরিবেশ, এ পরিবেশ ধ্বংসের পরিবেশ। 40-এর দশকে যে পুঁজিবাদী মানসিকতার মানুষগুলোর উদ্ভব ঘটেছিল, তারা আর কিছু ভাবেনি। তারা ভেবেছিল নিজেদের স্বার্থ, নিজেদের আখের গোছানো, নিজেদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে রাখা, সম্পদের পাহাড় তৈরি করা। আরেক শ্রেণীর মানুষ সেই পাহাড়ের তলায় ছায়া করে মরে যাক, তাতে তাদের কোনো কিছু যায় আসে না। এই মানুষদের কীর্তিকলাপের জন্যই এই নিচুতলার মানুষেরা বারবার অপমানিত হয়েছে, বারবার ধ্বংসের মুখোমুখি হয়েছে, বারবার এরা অবহেলিত হয়েছে। পরের অংশ দেখো। ধান খেতে হেমন্তের ঈষৎ বিষণ্ণ হাত, দূর গ্রামে কুয়াশা। হেমন্ত, শরতের পরেই হেমন্ত আসে, অর্থাৎ শীতের আগে যখন হেমন্তটা আসছে, এখানে এক ধরনের বিষণ্ণতা কাজ করে। কীরকম? চারিদিকে কুয়াশায় ঢেকে যায়, গ্রামগুলো চুপচাপ শান্ত সুনিবিড় হয়ে পড়ে থাকে, কিন্তু মাঠ ভর্তি সবুজ। আর এই সবুজ কি? সবুজ হচ্ছে প্রাণের কথা বলে। রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে পড়ে, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধ মরাদের তুই খা মেরে মাচা। এই সবুজ তো প্রাণের প্রতীক। সবুজ বাঁচিয়ে তোলে, সবুজ জীবনকে আরো বেশি প্রাণবন্ত, জীবন্ত করে তোলে। কিন্তু সেই সবুজ দেখে কি বলছে? বাংলার ঘরে ঘরে এত সবুজ, ভিটে ভাঙার পালা কি এলো এবার? তার আগে লাইনটা বলছে কি? বাংলার ঘরে ঘরে গুপ্তচরে জিজ্ঞাসা। এই একটা প্রথম স্তবকের এই একটা লাইন বর্তমান সময়ের যে টালমাটাল পরিবেশ, বর্তমান সময়ে জীবনানন্দ দাশের কথায় একে অপরের দিকে আর চোখে চায়, অর্থাৎ একে অপরকে সন্দেহ করছে, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। এই না বিশ্বাস রাখার পরিবেশ সৃষ্টি করা মানুষেরা নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে কিভাবে এই অবিশ্বাসের জন্ম দিচ্ছে, আর সেই অবিশ্বাসের জন্ম দেওয়ার ফলে প্রত্যেকটা মানুষের কীভাবে শত্রু হয়ে উঠছে, তার সঙ্গে এই ক্ষুধা নিরন্ন মানুষ কীভাবে সেই শত্রুতার মধ্যে পড়ে আরও বেশি অসহায় হয়ে উঠছে,
তার প্রেক্ষাপট এখানে স্পষ্ট। কি বলছে? বাংলার ঘরে ঘরে গুপ্তচরে জিজ্ঞাসা, অর্থাৎ গুপ্তচরের মতো একে অপরকে জিজ্ঞাসা করছে কে কাকে বাঁচিয়ে তুলবে, কার ঘরে কতটা সবুজ রয়েছে। এত সবুজ বাসা, ভিটে ভাঙার পালা কি এলো এবার? এ সবুজ তো জীবনের প্রতীক নয়। এ সবুজ কোন পথে চালিত হচ্ছে? এই সবুজকে চালিত করছে তো সেই সকল পুঁজিবাদী মানুষের মানসিকতারা, যারা ভেঙে ধ্বংস করে দেবে, নিজেদের অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে। তাই প্রশ্ন তুলছে যে ভিটে ভাঙার পালা কি এলো এবার? এই ভিটে ভাঙার পালার মধ্যেও আমরা আসন্ন 46-এর দাঙ্গার কথা অনুভব করতে পারবো। অর্থাৎ 46-এ যে দাঙ্গাটা শুরু হয়েছিল, যে সাম্প্রদায়িক ভাঙনটা শুরু হয়েছিল, তার বীজ তো অনেক আগে, সেই সময়ের নয়। তাই কবি অনুভব করছে ভিটে ভাঙার পালা কি এলো এবার। পুরো প্রেক্ষাপটটাকে ভাবার চেষ্টা করো। সবুজ দেখে ভিটে ভাঙার প্রশ্ন মাথায় আসছে। তার কারণ এত সবুজ, এত জীবনের অঙ্গীকার, সেই জীবনের অঙ্গীকারটা কারা কাজে লাগিয়ে নিচ্ছে? ওই পুঁজিবাদী মানুষেরা। আর ওই পুঁজিবাদী মানুষেরা কাজে লাগানোর ফলে এই নিরন্ন মানুষেরা অত্যন্ত অসহায় হয়ে পড়ছে। এই অসহায়তায় তাদের ভিটেমাটিকে বেছে দিয়ে, ভিটেমাটিকে ছেড়ে তার দিকে সেই জীবনের পায়ে ধরতে হচ্ছে, যেই জীবনটা অর্থাৎ তাদের সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু সেই জীবনটাকে কিনে নিয়েছে সেই সকল পুঁজিবাদী মানুষেরা। তাদের কাছে যাচ্ছে এই সকল মানুষেরা ভিটেমাটি ছেড়ে দিয়ে। তাই বলছে এত সবুজ বাসা, ভিটে ভাঙার পালা কি এলো এবার? তোমার পাখি এসে ডাকে আমার বাগানে, সূর্য ওঠে হলুদ আলো সবুজ ধানে। কিন্তু কি দুর্দিন এলো। দেখো 3টে লাইন কত সুন্দর। তোমার পাখি এসে ডাকে আমার বাগানে, সূর্য ওঠে হলুদ আলো সবুজ ধানে। হলুদ আলো সবুজ ধানে, এই হলুদটাও তো বিষণ্ণতার প্রতীক। সবুজ ধানের উপর পড়েছে। এই সবুজ ধান আস্তে আস্তে যে সকল মানুষকে জীবন্ত করে তোলার কথা, সেই সকল মানুষগুলোই তো গৃহহীন করে দিয়েছে। ফলে হলুদ আলোর বিষণ্ণতা তো সেখানেও ছড়িয়ে থাকবে। যাদের হাতে সে রোপিত হয়েছে তাদের কাছে যেতে পারছে না। এটাও তো একটা সেই সময়ের প্রেক্ষাপটেরই চিত্র তুলে ধরছে। তারপরে কি বলছে? কি দুর্দিন এলো, এ কি দুর্দিন এলো, কি দুর্দিন। এই দুর্দিনটা কি আমরা আগেই বললাম। এই দুর্দিনটা হচ্ছে সেই দুর্দিন যেই চাষি নিজের হাতে ফসল রোপণ করেছে নিজের জীবন ধারণ করবার জন্যে, সেই চাষিকে সমস্ত ফসল দিয়ে দিতে হচ্ছে না, সমস্ত ফসল কেড়ে নিচ্ছে সেই সময়ের শাসক দল তাদের সেনাবাহিনীকে খাওয়ানোর জন্যে। তাদের পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকা পুঁজিবাদী মানসিকতার মানুষদের জন্য নিয়ে চলে যাচ্ছে শাসক দল। ফলে এই দুর্দিন কি ভোলা যায়? এই দুর্দিনই তো পরিষ্কার করে দিচ্ছে সেই সময়ের দুর্ভিক্ষ পীড়িত সময়ের কথা। এই দুর্দিন তো পরিষ্কার করে দিচ্ছে মানুষে মানুষে ভেদাভেদের কথা। এই দুর্দিন তো পরিষ্কার করে দিচ্ছে বিশ্বব্যাপী এক অসহায় মানবিক রূপের অবস্থাকে। দেখো তারপরে মেঘে মেঘে অন্ধকার, ঝড় বৃষ্টি বিদ্যুৎ হুঙ্কার। মেঘে মেঘে অন্ধকার, ঝড় বৃষ্টি বিদ্যুৎ হুঙ্কার। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গোটা আকাশ জুড়েই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন তো এই মেঘে মেঘে অন্ধকারটা থাকাটা খুব স্বাভাবিক। বিশ্বাসে বিশ্বাসে অন্ধকার চলে এসেছে এই সময়ের পরিবেশ, সেই বিশ্বাসটুকুও কেড়ে নিয়েছে মানুষের কাছ থেকে। ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কিসের? এই ঝড় বৃষ্টি তো প্রাকৃতিক ঝড় বৃষ্টি নয়। এই ঝড় বৃষ্টি হচ্ছে মানুষকে মানুষের কাছ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রাকৃতিক বিপর্যয়। কি সেই প্রাকৃতিক বিপর্যয়? গোলাবর্ষণ নয়। এই প্রাকৃতিক বিপর্যয় সেই যুদ্ধের দামামা নয়। এই যে বিদ্যুৎ হুঙ্কারের কথা বলছি, এত ঝলসে ওটা, এই ঝলসানো জিনিস কি সেই সময়ের বন্দুকের নল থেকে বেরোনো বারুদ নয়? প্রশ্ন তুলে দেয় অনেক কিছু। চিত্রকল্পগুলো এরকম কবিতাতেই থাকে। এ কি আকাশ? এই আকাশটাকে দেখে সত্যি আর আকাশ মনে হচ্ছে না। সেই আকাশ ঝড় বিদ্যুৎ বা হুঙ্কার থাকবে, কিন্তু আবার সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অবস্থাটা কি করে পরিবর্তন হবে? 39-এ শুরু হয়েছিল বিশ্বযুদ্ধ, 45-এ গিয়ে শেষ হচ্ছে। এই দীর্ঘ সময় ধরে মানুষের যেই মানবিক রূপের অবমাননা, মানুষকে মানুষের শত্রু করে তোলা, এগুলো তো এমন একটা পরিবেশকে জন্ম দিচ্ছে যেই পরিবেশটা আগামীকে আরো বেশি অন্ধকারের দিকে ঠেলে দেবে।
আমরা জানি পরবর্তীকালে আমরা কতটা অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছিলাম, এই গোটা বিশ্ব অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছিল, যার ক্ষত আমরা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভয়াল ভবিত এ কি আকাশ! ভয়াল ভবিতব্যতায় ঘোর আকাশের শাক্ত গধূলিতে, দেখো ভয়াল ভবিতব্যতায়, ভবিতব্য অর্থাৎ যা কিছু আগামী দিনে ঘটবে সেটাকে ভয়াল করে তুলছে কি না, ঘোর আকাশের শাক্ত গধূলিতে। গধূলির সময় সাধারণত বৈষ্ণবীয় ধাঁচে ভাবতে গেলে যে সুন্দর নির্মল প্রকৃতির কথা তুলে ধরা হয়, সেটা কিন্তু শাক্ত অর্থাৎ শক্তির আরাধনা, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির আরাধনায় যে মেতে উঠছে তারই এখানে প্রকাশ ঘটেছে, খুব ব্যঙ্গ এবং একটা আবছায়া পরিবেশকে সামনে রেখে, অর্থাৎ প্রতীকী পরিবেশকে সামনে রেখে। শাক্ত গধূলিতে ভয়ঙ্কর মন্দিরে দিগম্বরী কালী, এই কালী মূর্তি আমরা জানি হিন্দু ধর্মে কালী হচ্ছে ধ্বংসের প্রতীক, চামুণ্ডধারী ধ্বংসের প্রতীক, সে শাক্ত আরাধনায় মেতেছে। অর্থাৎ এখানে যেই রক্ত পিপাসু কালীর কথা বলা হচ্ছে, এই কালী আসলে এখানে প্রতীকী চিহ্ন মাত্র। এই কালী তো হচ্ছে সেই সকল সাম্রাজ্যবাদীর লোলুপ জীব, যে নিজের পুঁজির ওপর পুঁজি, সম্পদের উপর সম্পদের পাহাড় তৈরি করতে গিয়ে মানুষকে রক্তে রক্তে ভাসিয়ে দিয়েছে। তারপর দেখো, সবাসনে তান্ত্রিকেরা স্তব্ধ, যে তান্ত্রিকেরা শবদেহের উপর বসে নিজেদের তন্ত্র সাধনায় মেতে থাকে, সেই তান্ত্রিকেরাও স্তব্ধ হয়ে দেখছে যে এ কেমন তাণ্ডব শুরু হয়েছে, যা আমাদের হিংস্রতাকেও হার মানিয়ে দেয়। সবাসনে তান্ত্রিকেরা স্তব্ধ, দিনের ভাগাড়ে নামে রাত্রির শকুন, দিনের ভাগাড়ে নামছে রাত্রির শকুন। শকুন সাধারণত দিনের বেলা ঘুরে বেড়ায়, কিন্তু এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে রাত্রেও শকুনের নামছে। সেই শকুন, সেই স্বার্থ গৃধ্ণু মাংসাশী প্রাণীর দল, যারা নিজেদের উদরপূর্তির জন্য সমস্ত রকমের জঘন্য এবং নক্করজনক পরিবেশ তৈরি করতে পারে, তারা আজ শুধু দিনেই নয়, দিনের আলোতে তো নেমেছেই, রাত্রিরেও মানুষকে এতটুকু সুস্থিরতা দিচ্ছে না। অর্থাৎ এখানে কি পরিষ্কার হয়ে যায়, রাতের আলোতেও, রাতের অন্ধকারেও কিছু মানুষ স্বার্থ চরিতার্থ করবার জন্যে, পুঁজি সম্পদ, নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরে তুলবার জন্যে, নিজেদের ঘর ভরিয়ে তুলবার জন্যে রাতেও নেমে পড়েছে চোরা শিকারির মতো। ভাবতে অসুবিধা হয় না। অর্থাৎ দিনের আলোতে তো ঘটেই, মানুষ ভয় পায়, রাতের অন্ধকারেও যে মানুষ একটু বেরোবে তারও কোনো সুস্থিরতা নেই এখানে। রাতের অন্ধকারেও কিছু স্বার্থগৃহীত শকুনের দল নেমে পড়েছে রাস্তাতে, যারা সাধারণ মানুষকে প্রতিনিয়ত একটা মাংসাশী প্রাণী ছাড়া আর কিচ্ছু ভাবে না। তাদের মাংস খুবলে খুবলে খেয়েই তারা নিজেদের সম্পদ, নিজেদের ঘর ভরাতে চায়। পরের স্তবকে তাই কি বলছে, নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে। দ্বিতীয় স্তবকে প্রথম দিকটা শুরু হয়েছিল তোমার পাখি এসে ডাকে আমার বাগানে। তৃতীয় স্তবকে শুরু হচ্ছে নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে। শুধু তোমার গ্রামের নয়, আমার গ্রামের পাখিও নষ্টনীর হয়ে পড়েছে। এই নষ্টনীর অর্থাৎ যেখানে শান্তিতে থাকতে পারত মানুষ, যে গ্রাম নিজেদের উপার্জিত খাদ্যদ্রব্যের সঙ্গে ন্যূনতম চাহিদা নিয়ে, তারা যে খুব ভালো থাকে, জীবনানন্দের ভাষায় তারা যে খুব ভালো ছিল তা নয়, তারা যে ন্যূনতম ভালো হয়েছিল, ন্যূনতম উদরপূর্তিকে সামনে রেখে বেঁচেছিল কেবলমাত্র, টিকে ছিল কেবলমাত্র, তাদের সেই শান্ত সুস্থির সুন্দর পরিবেশের ঘরটা নষ্ট হয়ে গেছে। আজ সেখানে কি লক্ষ্য করা যাচ্ছে না, রক্তমাখা হাড় দেখি সাজানো বাগানে, রক্তমাখা হাড় দেখি সাজানো বাগানে। এই রক্তমাখা হাড় কি প্রমাণ করে? এই তৈরি হওয়া পরিবেশটা খুব বেশি দিনের নয়, এই তৈরি হওয়া পরিবেশটা এখনো সেই রক্তের দাগটা রেখে দিয়েছে। এই হাড়গুলো সাজানো বাগানে ফেলে দিয়েছে। অর্থাৎ কিছু মানুষ কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, সেটাই তো পরিষ্কার হয়ে যায়। হাড় তো ভাগাড়ে পড়ে থাকে,
যেখানে মনুষ্যতর প্রাণীরা ঘুরে বেড়ায়? না গোটা সমাজটাই মনুষ্যতর প্রাণীর মতো কিছু মুখোশধারী প্রাণীতে ভরে গেছে, যাদেরকে আমরা মানুষ বলি অথচ মানুষ নয়? তারাই এই রক্তমাখা হাড়, অর্থাৎ সামান্য রক্তের ছিটে, সামান্য মাংস আর কঙ্কালসার দেহ নিয়ে পড়ে রয়েছে তাদের সাজানো বাগানে, যারা পুঁজির ওপর বসে রয়েছে, যারা পুঁজির ওপর বসে নিজেদের এখতিয়ারের মধ্যে দেখতে পাচ্ছে, নিজেদের এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছে গ্রাম থেকে চলে আসা দুর্ভিক্ষ পীড়িত মানুষ, যাদের গায়ে সামান্য মাংস রয়েছে, রক্তের ছিটে ফোটা সামান্যটুকু রয়েছে, আর হাড় কঙ্কাল সার দেহটা তাদের ওখানে পড়ে রয়েছে, না খেতে পেয়ে পেয়ে মরছে। অর্থাৎ দ্বিতীয় স্তবকে তোমার বাগানের পাখি এসে আমার বাগানে ডেকেছে, শুধু তাই নয়, তৃতীয় স্তবকে এসে আমার এবং তোমার সবার বাগানের পাখি নষ্টনীড় হয়ে পড়েছে। অর্থাৎ গ্রামের মানুষেরা আর নিজেদের সেই শান্ত সুস্থির সুন্দর পরিবেশে নেই। তারা একদল মানুষের স্বার্থগীর্ণ মানসিকতার জন্য নিজেদের জীবনটাকে মৃত্যুর মুখে এনে হাজির করতে বাধ্য করেছে ওই সকল মানুষেরা, যারা পুঁজিকে এমন একটা প্রাধান্যের জায়গায় বসিয়েছে যেখানে মানুষের কোনো দাম নেই, মানবিকতার কোনো দাম নেই, ঐতিহ্যের কোনো দাম নেই। সমর সেনের এই নষ্টনীড় কবিতাটা একদিকে যেমন ইতিহাসের কথা বলে, আর একদিকে তেমন বর্তমানকে তুলে ধরে, এবং তার সঙ্গে এখানে সাম্যবাদী চেতনাও পরিষ্কার হয়ে ওঠে। সরোজ দত্ত এই সময়েরই একজন কবি ছিলেন। তিনি অগ্রণী পত্রিকায় সমর সেনের বিশেষ বিরোধিতা করেছিলেন। আজকে আমরা সমর সেনের এই কবিতাটা সেই সময় প্রেক্ষাপটকে সামনে রেখে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আবার পরের কবিতাটা বলবো। পরের কবিতার সঙ্গে সঙ্গে এই প্রেক্ষাপটে উঠে আসবে, অর্থাৎ 40-এর দশকের এই পরিবেশটার কথা ভুলে গেলে চলবে না। এই পরিবেশটাই কিন্তু সেই সকল কবিতাগুলোর জন্ম দিয়েছে, যে সকল কবিতা শুধুমাত্র ইতিহাস সচেতন করে না, গোটা বিশ্বব্যাপী একটা যে বিশৃঙ্খল পরিবেশ, বিশ্বব্যাপী যে মানবিক চিন্তার অবমাননার পরিবেশ, সেটাকেই তুলে ধরে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে দাঙ্গা, খণ্ডিত দেশের স্বাধীনতা, তার যন্ত্রণা, এপার ওপার বাংলার ভূমি হারানো, দাঙ্গার ফলে তৈরি হওয়া যেই অবিশ্বাস, সব মিলিয়ে এমন একটা জটিল পরিবেশ সৃষ্টি হয়েছে যা পূর্বে কখনো লক্ষ্য করা যায়নি। আমরা পরের ক্লাসে আবার পরবর্তী কবিতা নিয়ে আসবো। ভালো থেকো।